দেশের জন্য মরতেও প্রস্তুত আবার মারতেও প্রতিটা সৈনিকের জন্যই দেশের জন্য প্রাণ দিতে পারা গর্বের বিষয়। ১৯৬৫ সালে ঘটে যাওয়া ভারত পাকিস্তানের বিমানযুদ্ধকে কেন্দ্র করেই বানানো এই সিনেমা। বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমার অভিনীত স্কাইফোর্স মুভিটার কথা। আর স্পয়লার না দিয়ে আর কোনো সময় নষ্ট না করে চলো তাহলে গল্পের মধ্যে ঢুকে পড়া যাক। সাল ১৯৭১। পাকিস্তানি ফাইটার বিমান ইন্ডিয়ার এয়ারবেসে হামলা চালায়, ধুলোর মতো সবকিছু ধ্বংস করতে থাকে। বিল্ডিং, জেট প্লেন, মানুষ কিছুই বাদ দিচ্ছিল না ওরা। পরে হঠাৎ একটা মিসাইল ছোড়াতে পাকিস্তানের একটা বিমান ধ্বংস হয়ে যায়। কোনো মতে পাইলট প্যারাশুট দিয়ে বেঁচে যায়, কিন্তু সাথে সাথেই তাকে ধরে ফেলা হয়। তারপরে গ্রুপ ক্যাপ্টেন কুমার ও মাহুজা নামের একজনকে কল দিয়ে বিষয়টা জানানো হয়। সাথে সাথেই আহুজা চলে আসে পাকিস্তানি উইং কমান্ডার আহমেদ হোসেনের কাছে। এসেই আহুজা ওকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে, কিন্তু আহমেদ তেমন কিছুই বলছিল না ওদের প্ল্যান সম্পর্কে। আহুজা খেয়াল করে দেখে আহমেদ পাকিস্তানি গ্যালেট্রি অ্যাওয়ার্ড পেয়েছে সিতারের জরুরত ১৯৬৫ সালে। এটা দেখে আহুজা বলে, আপনার দেশ তো ১৯৬৫ সালের যুদ্ধ হেরে গিয়েছিল, আপনার মনে আছে ৭ সেপ্টেম্বরের ভোরের কথা, সারগোদা এয়ারবেস ক্যাম্প অ্যাটাক? এটা শুনে আহমেদ বলে, কিভাবে আমি সেই দিনের কথা ভুলতে পারি, তখন আমার পোস্টিং সারগোদাতেই ছিল। আর ৬ সেপ্টেম্বরের রাতের কথা মনে হয় আপনি ভুলে যাচ্ছেন আহুজা সাহেব। যাই হোক, আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, ১৯৬৫ সালে আপনাকে কি কাজের জন্য সিতারের জরুরত অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল? তখন আহমেদ বলে, আপনাদেরই একটা ফাইটার প্লেনকে ধ্বংস করার জন্য। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। সাল ১৯৬৫। আমি তখন আদমপুর এয়ারবেসে ছিলাম। এখানেই স্কোয়াড্রন লিডার টিকে ভিজয়ের সাথে দেখা হয় আমার। সে অন্যান্য সৈনিকের মতোই অনেক দেশভক্ত ছিল। এই পর্যায়ে আহুজা সবার সাথে ব্রিফিং করতে থাকে। তারপর সেখানে থাকা সব পাইলটকে ফাইটার বিমান নিয়ে ট্রেনিংয়ে যাওয়ার জন্য বলে দেয়, আর এই ট্রেনিংটা আহুজা পার্সোনালি মনিটর করবে। এই কথা শুনেই সবাই সুটেড বুটেড হয়ে উড়ে যায় আকাশে। সবাই মিলে শোডাউন করা শুরু করে দেয়। একজনের থেকে আরেকজন দক্ষ, তার থেকে আরেকজন, পুরো যেন একটা সোনার খাজানা। এদের সবার মধ্যে সবচেয়ে নির্ভর ছিল বিজয়া। সব সময় রিস্ক নিতে সে অনেক বেশি পছন্দ করত। ওর কোড নেম ছিল ট্যাবি। ট্রেনিং শেষে বুলোকে প্রশ্ন করে, কেন তুই এত রিস্ক নিস? তখন ট্যাবি বলে, স্যার যুদ্ধের সময় তো রিস্ক নিতেই হবে, তাহলে ট্রেনিং এর সময় কেন নয়? তারপর পরই আর্মি রেসলিং ম্যাচ হয় ট্যাবি আর ককরোচের মধ্যে। তখনই ব্রিফিং রুমে ডাকা হয় সবাইকেই। এদিকে আহুজা আসে এয়ার কমান্ডার ডেভিড লরেন্সের সাথে দেখা করতে। তখন ডেভিড জানায়, আমাদের হাতে একদমই সময় নেই, তাড়াতাড়ি ট্রেনিং শেষ করো তোমার। ইন্টেলিজেন্সের রিপোর্ট অনুযায়ী পাকিস্তান খুব তাড়াতাড়ি আমাদের উপর অ্যাটাক করবে। সেটার জন্য বিপুল ক্ষমতাসম্পন্ন স্টার স্ট্রাইকার ফাইটার প্লেন আনিয়েছে ওরা। দিনরাত এক করে ওদের পাইলটগুলো ট্রেনিং করছে। তখন আহুজা বলে, স্যার তাহলে আমাদেরকেও ভালো ফাইটার প্লেন আনা উচিত, কিন্তু এটার জন্য বাজেট নেই বলে জানায় স্যার। তারপরে আহুজা চলে আসে ব্রিফিং রুমে। সেখানে আগে থেকেই সব পাইলটই অপেক্ষা করছিল ওর জন্যই। তখন আহুজা জানায়, এবার আমাদের সামনে হবে আমেরিকান স্টার স্ট্রাইকারের সাথে। স্টার স্ট্রাইকার এখনকার ফাস্টেস্ট প্লেন। আমাদের মিস্ট্রি ফাইটারের চেয়ে ওর স্পিড দ্বিগুণ, ওপরে ওঠার ক্ষমতা ৪ গুণ, মাল্টিব্যারেল ক্যানন, সাথে থাকছে এয়ার টু এয়ার মিসাইল। তো তোমরা এটা বলতেই পারো যে একটা মিসাইলের মধ্যে একটা মানুষ বসিয়ে দেওয়া হয়েছে। এগুলো শুনে সবাই অবাক হয়ে যায়। ওদের প্লেনের সাথে তাহলে আমরা কি করে লড়বো? এটা কোনো কথা হলো? ওরা নিয়েছে তলোয়ার আর আমাদের দিয়েছে চাকু, তো কেমনে ফাইট হবে? ঠিক তখনই আহুজা একটা উদাহরণ দেখায়, ওদের স্পিড আর ওদের শক্তিকে আমরা ওদেরই বিপক্ষে ব্যবহার করব, এভাবেই মারবো আমরা ওদেরকে। ব্রিফিং শেষ করে ট্যাবে এসে ট্রেনিংয়ে অমন রিস্ক নেওয়ার জন্য সরি বলে স্যারকে। তখন আহুজা জানে, এখন তো তুই একটু দায়িত্বশীল হ, কিছুদিনের মধ্যে তুই বাবা হতে চলেছিস। আর বাই দ্য ওয়ে, গীতা কেমন আছে? তখন ট্যাবি বলে, স্যার সব তো ঠিকই আছে, শুধু গীতা অনেক চিন্তা করে, আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। এটা শুনে আহুজা আজ রাতে গীতাকে নিয়ে প্রথমে তার বাড়িতে আসতে বলে। আহুজার বউ প্রীতি ওকে বোঝাবে। তারপরে ওরা সবাই মিলে পার্টিতে জয়েন হবে। পরের রাত্রেবেলা আহুজার প্রীতি রেডি হতে থাকলে নিজের অজান্তেই ছোট ভাইয়ের নাম ধরে বলে ওরা আসছে। আসলে আহুজার একটা ছোট ভাই ছিল, আর আহুজার চেয়েও অনেক ভালো পাইলট ছিল সে। আর সব সময় সে রিস্ক নিতে অনেক বেশি পছন্দ করত। ট্যাবিও ঠিক ওর মতোই। কিছুক্ষণের মধ্যে চলেই আসে ট্যাবি আর ওর বউ গীতা। তখন প্রীতি অনেক করে বোঝায় যে বাচ্চা তো সবারই হয়, এটা কোনো ব্যাপার না, আর সোলজারের বউ হয়ে এত ভয় পেলে কি চলবে? এদিকে ট্যাবি একটা ভিনটেজ পানীয় এনে দেয় আহুজাকে। এটা কেন দিয়েছে জানতে চাইলে ট্যাবি বলে, স্যার এটা আমি আমার বাবাকে দিতে চেয়েছিলাম, কিন্তু তিনি তো এখন আর এই দুনিয়াতে নেই, তাই আপনাকেই দিলাম। এটাকে আহুজা সযত্নে রেখে দেয়, আর যেদিন ট্যাবি বড় কোনো সাকসেস আনবে সেদিনই খুলতে চায়। তারপর পরে চলে আসে পার্টিতে। সবাই মিলে খুব মজা করতে থাকে। এটা সকল পাইলট ও তাদের বৌদের নিয়ে করা একটা পার্টি ছিল। এখানে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে ডেভিড এসে সবাইকে 30 মিনিটের মধ্যে বেসে আসতে বলে। সাথে সাথে সবাই চলে আসে বেসে। দেখা যায় আখনুরে অ্যাটাক করেছিল পাকিস্তান। তখন আহুজা গিয়ে ডেভিডকে বলে, স্যার আমরা রেডি স্ট্রাইক ব্যাক করার জন্য, আপনি অর্ডার দিলে সবকিছু হয়ে যাবে। কিন্তু ডেভিড জানায়, এখনই না, আগে ওপর থেকে অর্ডার আসুক তারপরে, আর আবার যখন ওরা অ্যাটাক করবে তারপরে আমরা পাল্টা অ্যাটাক দিব। এগুলো একদমই পছন্দ ছিল না আহুজার। পরে ডেভিড স্যারকে অনেক বলে কয়ে দুটো ফাইটার নিয়ে পেট্রোলে যাওয়ার জন্য পারমিশন পায়, কিন্তু কারোর সাথে এঙ্গেজ করতে বারণ করে দেয় ওদেরকে। পরদিন সকালবেলায় আহুজার ট্যাবি বের হয়ে পড়ে দুইটা ফাইটার প্লেন নিয়ে, চলে আসে বর্ডারের কাছে।
দেখতে পায় বর্ডারের কাছে অনেকগুলো ট্রেন দাঁড়ানো আছে, কোনো প্রকার কোনো মুভমেন্টই নেই ওগুলার। এটা দুজনের কাছেই অদ্ভুত লাগে। পরে সেটা দেখার জন্য বর্ডার ক্রস করে যায়ও পারে। সাথে সাথেই পাকিস্তানি সেনারা জেনে যায় এই খবর। তারপর পরই ওরা দুজন আরো একটা ট্রেনকে বর্ডারের দিকে আসতে দেখে। তখন এই ট্রেনটাতে ঢেকে রাখা কিছু একটা দেখতে পায় ওরা। অনেক স্মার্টলি সেই কাভারগুলো সরায়। দেখতে পায় ট্যাঙ্ক, মেশিন গান সহ আরো অনেক অস্ত্র। ঠিক তখনই পাকিস্তানি সৈন্যরা ওদের উপর হামলা করে। ট্যাবির প্লেনে কয়েকটা গুলি লাগে, কিন্তু তেমন কিছু একটা হয় না। তখন ওরা সেই ট্রেনের রাস্তায় ধ্বংস করে দেয়, ট্রেনকে অ্যাটাক করে। সাথে সাথে ট্রেন সহ ট্রেনে থাকা সবকিছু ধুলোর সাথে মিশে যায়। সেখানে মিশন সাকসেস করে তারপরে ওরা দেশের দিকে আগাচ্ছিল। ঠিক তখনই বেস থেকে একজন মিসাইল ছুড়ে। ট্যাবি এবং আহুজার ফাইটারের পেছনেই পড়ে যায় মিসাইলগুলো। অনেক চালাকির মাধ্যমে আহুজা এক পাহাড়ের সাথে একটা মিসাইল ধ্বংস করে, কিন্তু ট্যাবি পড়ে যায় বড় একটা ঝামেলায়। তখন আহুজা ওর ফুয়েল ট্যাঙ্কটা ফেলে দিতে বলে। ট্যাবি সেটা ফেললে আহুজা গুলি করে ফাটিয়ে দেয় সেটা, আর মিসাইলগুলো সেদিকেই ফেটে যায়। বেঁচে যায় দুজনই। তারপর চলে আসে বেসে। তারপরে মেহতা নামের একজনকে বলে প্লেনের ক্যামেরা ফুটেজগুলো বের করার জন্য। সাথে ট্যাবির ফাইটারের ড্যামেজ রিপোর্টটাও করতে বলে দেয়। এই পর্যায়ে ট্যাবি এসে জিগায়, আচ্ছা স্যার, আপনি কিভাবে মিসাইলকে ডাইভার্ট করলেন? তখন আহুজা বলে, আমি শিওর ছিলাম না, কিন্তু মিসাইল প্লেনের হিট সিগনেচার ফলো করে, তো সেই ধামাকা দিয়ে আমি প্লেনের চেয়ে তো বেশি হিট নির্গত করেছি, আর মিসাইলও ডাইভার্ট হয়ে ফেটে গিয়েছে। যদি এটা কাজ না করতো তবে মৃত্যু ছাড়ার কোনো উপায় ছিল না আমাদের। পরে ট্যাবি বাড়িতে এসে এই কাহিনীটাই গীতাকে বলছিল, কিন্তু উল্টো করে। মানে আহুজা ঝামেলায় পড়েছিল আর ও তাকে বাঁচিয়েছিল। এদিকে ডেভিড এসে খুব করে রাগ দেখাতে থাকে আহুজার সাথে, কিন্তু আহুজার ছবিগুলো দেখিয়ে বলে, স্যার, ওরা বড় কিছু একটা করার প্ল্যান করছে, তো আমাদের উচিত প্রথমে অ্যাটাক করা। কিন্তু কোনোভাবেই মানে না ডেভিড। আরো বলে, উপর থেকে পারমিশন পাওয়ার আগ পর্যন্ত আমি কিছুই করতে পারবো না। তো পারমিশনের জন্য ছবিগুলো দিল্লিতে পাঠায় আর আহুজাকে সব প্লেন রেডি করতে বলে। তখন আহুজা বলে, স্যার, যা করার দিনেই করতে হবে, আমাদের ফাইটার দিয়ে কিন্তু রাতে কিছুই করা সম্ভব না। তারপর সেখান থেকে এসে প্ল্যান করা শুরু করে দেয় যে কিভাবে সে অ্যাটাক করবে। এদিকে ডেভিড একে কল দিতে থাকে, কিন্তু লাভ তেমন একটা হচ্ছিল না। এমন করতে করতে রাত হয়ে যায়, তারপরেও পারমিশন পাওয়া যায় না। তখন মেহতা এসে আহুজাকে বাসায় যেতে বলে। ঠিক তখনই ফাইটার প্লেনের আওয়াজ শুনতে পাওয়া যায়। দেখা যায় পাকিস্তান অ্যাটাক করেছে এদের বেসে। এক এক করে সেখানে থাকা সবকিছুই ধ্বংস করতে থাকে ওরা। গাড়ি, মেশিন গান, প্লেন, মানুষ কিছুই বাদ দিচ্ছিল না। এরা অনেক চেষ্টা করেও যেন এয়ার অ্যাটাকের বিরুদ্ধে কিছুই করে উঠতে পারছিল না। নিমিষেই পুরো ছিন্ন ভিন্ন হয়ে যায় এদের বেস। অনেক প্লেন ধ্বংস হয়, সাথে অনেক পাইলটও মারা যায়। পরদিনই সকল পাইলটের শেষ কার্য সম্পন্ন করা হয় সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে। পাকিস্তানের এসব কর্মকাণ্ড দেখে স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধান্তে উপনীত হয় যে আমরা শান্তি চেয়েছি, কিন্তু ওরা অশান্তি, তো ওরা যেটা চাইছে ওদেরকে সেটাই দিব এবার আমরা। তো কাল সকালের মধ্যে আমি পাকিস্তানের বেশিরভাগ এয়ারবেসই ধ্বংস দেখতে চাই। কাল সকালে ভারত এক নতুন দিগন্তের সৃষ্টি করবে। এই খবরটার সাথে সাথে ডেভিডের কাছেও চলে আসে। তো প্ল্যান অনুযায়ী এরা পাকিস্তানি 5টা এয়ারবেসে অ্যাটাক করা প্ল্যান করে। ইসলামাবাদ, নূরখান, সাইকট, ফয়সালাবাদ এবং রাফিকিতে অ্যাটাক করা হবে। আর আমাদের টার্গেট হবে ফয়সালাবাদ। তো আমাদের মূল লক্ষ্য ওদের স্টার স্ট্রাইকারকে ধ্বংস করা। কিন্তু আহুজা বলে, স্যার, আমার মনে হয় না স্টার টাইগাররা এইসব কোনো বেসে আছে। এত কাছে ওরা ওদের প্ল্যান কখনোই রাখবে না। আমার মনে হয় ওদের স্টার টাইগারগুলো সারগাওদাতে রাখা আছে, কারণ এটা ওদের মেইন বেস আর সবচেয়ে সুরক্ষিত। কিন্তু ডেভিড জানা সারগোদা অ্যাটাক করা একদমই অসম্ভব। আমাদের ফাইটারগুলো তো অত পরিমাণ তেলও ধরবে না যে সেখানে গিয়ে অ্যাটাক করে আবার ফিরে আসা সম্ভব। তখন আহুজা বলে, স্যার, হয়তো ওরাও এটাই ভেবেছে, তাই ওদের স্টার স্ট্রাইকারগুলোকে সেখানে গেলেই পাওয়া যাবে। আর আমাদের ফাইটারগুলোতে এক্সট্রা 2টা করে ফুয়েল ট্যাঙ্ক লাগিয়ে নিয়ে গেলেই সেখানে যাওয়া সম্ভব। যদিও এটা অনেক রিস্কি হয়ে যায়, তারপরেও পসিবল। আর যদি আমরা এটা করতেই না পারি তাহলে ওদের উপর অ্যাটাক করে আমাদের কোনো লাভই হবে না। তারপর আহুজা জানায় মাত্র 12টা ফাইটার প্লেন অক্ষত আছে, এবং সাথে সাথে একটা ফরমেশনের লিস্ট করে দেয় স্যারকে। এই ফরমেশনে আমরা অ্যাটাক করব স্যার। কিন্তু কারো একটা নাম সেখান থেকে কেটে দেয় ডেভিড। তারপর পরই ফরমেশনটা নোটিশ বোর্ডে লাগানো হয়। দেখা যায় ট্যাবিকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে। এটা দেখে ট্যাবি যায় আহুজার কাছে আর বলে, স্যার, মনে হয় কোনো মিস্টেক হয়েছে, আমি স্ট্যান্ড বাইতে। কিন্তু আহুজা বলে, এটাই আমার ফাইনাল ডিসিশন। এটা শুনে ট্যাবি অনেক কষ্ট পেয়ে যায় আর বউ গীতাকে কল দিয়ে বলে, আমাকে ফরমেশনে রাখেনি। আমি এই দিনের জন্য দিনরাত এক করে ট্রেনিং করেছি, আর আজ যখন সুযোগ আসলো দেশের জন্য কিছু করার, তখনই আমাকে বাদ দেওয়া হলো। এগুলো শুনে অনেক করে সান্ত্বনা দিতে থাকে গীতা। পরে ব্রিফিং এ অ্যাটাকের সব ডিটেলস দেয় আহুজা, কিভাবে তারা অ্যাটাক করবে সারগোদায়। তারপর ব্রিফিং শেষে বের হয়ে পড়ে ফাইটার প্লেনগুলো নিয়ে। টোটাল 3টে ইউনিট থাকবে, আর প্রতি ইউনিটে 4টা করে ফাইটার, মেইন ইউনিট, গ্রিন ইউনিট আর ব্লু ইউনিট। বের হয়ে পড়ে সব প্লেন। কোনো প্রকার লাইট বা রেডিও ব্যবহার করা যাবে না। টার্গেটে পৌঁছে আহুজা নেভিগেশন লাইট দিয়ে সবাইকে জানিয়ে দেবে যে টার্গেট চলে এসেছে। যেতে যেতে দেখা যায় পিছনে থাকা ব্লু ফরমেশন ইউনিটকে কোথাও দেখা যাচ্ছে না। এটাতে অনেক চিন্তায় পড়ে যায় আহুজা, আর বলে এই অ্যাটাক এখন আমাদের 8টা ফাইটার প্লেন দিয়ে শেষ করতে হবে। এদিকে সারগুদায় থাকা এয়ারফোর্স কয়েকটা প্লেন আসার উপস্থিতি টের পায়। তখন ওরা বলতে থাকে, আপনারা কারা, আপনাদের পরিচয় দিন। এটা শুনে আহুজা বলে, তোর বাপ হিন্দুস্তান। আর শুরু হয়ে যায় অ্যাটাক।
সার্গোদা এয়ারবেসে অনেক মিসাইল আর মেশিনগন থাকা সত্ত্বেও ওরা কিছুই করতে পারে না, কারণ হঠাৎই হামলা হয়ে গিয়েছিল ওদের ওপর। সব স্টার স্ট্রাইকারকে একে একে ধ্বংস করছিল ওরা। 9টা স্টার স্ট্রাইকারকে নিমিষেই ধ্বংস করে ফেলে। লাস্ট দুটো একটা ঘরের মধ্যে ছিল, কিন্তু সেই ঘরটা ছিল বোমা প্রুফ। পরে অনেক বাহাদুরের মাধ্যমে সেটাকেও ধ্বংস করে আহুজা। ওদের মিশনটা সাকসেস হয়ে যায়। পুরো সার্গোদাকে ধ্বংসস্তূপে পরিণত করে ওরা চলে আসে। দেশে এসে তো সবাই অনেক আনন্দিত। ঠিক তখনই ব্লু ফরমেশনের 4 জনকে অনেক কথা শোনাতে থাকে আহুজা, আর বলে কি হয়েছিল, এত যদি ভয় করো তবে কেন জয়েন করেছিলে এয়ারফোর্সে। এগুলো শুনে বুল বলা শুরু করে, স্যার প্রথম 2 ইউনিট টেক অফ করার পরে রানওয়েতে ডাস্ট ক্লাউডে ভরে গিয়েছিল, রানওয়েতে কিছুই দেখা যাচ্ছিল না। পরে ট্যাবের সাহায্য নিয়ে আমরা কোনো মতে আকাশে উড়ি, আর আমাদের চতুর্থ এয়ারক্রাফট টেকনিক্যাল কারণে উঠতে পারেনি। ঠিক তখনই ট্যাবি তার ড্যামেজ হওয়া ফাইটার নিয়ে আকাশে উড়ে। তাকে থামানোর অনেক চেষ্টা করা হলেও কোনো লাভই হয় না। কারো কথা না শুনে ট্যাবি যায় ওদের সাথে। ফাইট শেষে এসে ট্যাবিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন ডেভিড স্যারের কাছে যায় আহুজা, কিন্তু স্যার অনেক রাগ দেখায়। কেন এমন পাইলটকে তুমি স্ট্যান্ড বাই রেখেছিলে? ট্যাবি আগে থেকেই এমনই, কারো কথাই শোনে না সে। এখন সুযোগ পেতে আবারও একই কাজ করলো। ঠিক তখনই প্রীতি কল দেয় আহুজাকে আর বলে, ট্যাবি কই? গীতার ব্যথা উঠেছে, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তখন আহুজা প্রীতিকেই নিয়ে যেতে বলে আর হাসপাতালে পাঠাতে চায় ট্যাফিকে, কিন্তু ট্যাবিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আশেপাশে সকল এয়ারবেসে কল দিয়েও পাওয়া যায় না ট্যাবির কোনো খোঁজ। তখনই একটা চিঠি আসে আহুজার কাছে। দেখতে পায় চরগোদাতে একটা ফাইটার ক্র্যাশ করেছে, আর পাইলটের কোনো খোঁজই নেই। হাসপাতাল থেকে কল আসলেও কোনো জবাব নেই আহুজার কাছে। ট্যাবির মেয়ে হয়েছে, কিন্তু বাবা যে আর নেই, এটা কিভাবে আহুজা বলবে? এরপর কেটে যায় কয়েকদিন। 23 সেপ্টেম্বর 1965 2 দেশের মধ্যে সমঝোতা হয়ে যায়, শেষ হয়ে যায় যুদ্ধ। সবাই অনেক খুশি হয়ে যায়, শুধু আহুজা ছাড়া। আমার একটা মিশন শেষ হলো আর আরেকটা শুরু। ট্যাবিকে খুঁজে বের করতেই হবে আমাকে। 4 মাস পরের কথা। আহুজাদের এই বাহাদুরির জন্য বীরচক্র দিয়ে সম্মানিত করা হয় ওদেরকে। সেখান থেকে সরাসরি সিনহার সাথে দেখা করতে আসে আহুজা। তখন সে বলে, তোমাদের বাহাদুরির জন্য সবাইকে মেডেল দিয়েছে। বাহ! এটা শুনে আহুজা বলে, স্যার সবই ঠিক আছে, কিন্তু একজনকে বাদে মেডেল দেওয়া হয়েছে, টিকে ভিজয়া ওরফে ট্যাবি। সেও সেদিন আমাদের সাথে অ্যাকশনে গিয়ে মিসিং হয়েছে, তো আমাদের উচিত ওকে খোঁজার চেষ্টা করা। কিন্তু স্যার জানা একদমই না। আমি ডেভিডের কাছে শুনেছি ট্যাবি সেদিন কারো কমান্ড না শুনেই গিয়েছিল, তো এটা কোনোভাবেই সম্ভব না। আর তোমার যদি অন্য কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে আমাকে বলিও। পরদিনই গীতা তার ছোট্ট মেয়েকে সাথে নিয়ে আহুজার সাথে দেখা করতে আসে আর বলে, স্যার আপনাদের সবাইকে সম্মানিত করা হয়েছে, শুধুমাত্র ট্যাবিকে ছাড়া। সেও তো আপনাদের মতোই দেশের জন্যই লড়তে গিয়েছিল, তো কেন ওকে কেউ খোঁজার চেষ্টাও করছে না? আপনি তো বলেছিলেন ট্যাবি আপনার ছোট ভাইয়ের মতো, তো আপনিও খোঁজার চেষ্টা করলেন না স্যার? আপনার ওপর আমি অনেক ভরসা করেছিলাম। এগুলো শুনে অনেক কষ্ট পেয়ে যায় আহুজা নিজেও, কারণ সে তো তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে, কিন্তু কিছুই করতে পারছে না। কাহিনীটা আবার 1971 সালে চলে আসে। এখানে আহুজা আহমেদকে জিজ্ঞায়, আচ্ছা 1965-তে তুমি যে আমাদের একটা প্লেন ধ্বংস করেছিলে, সেটা ডেট মনে আছে তোমার? বলা শুরু করে আহমেদ। 7 সেপ্টেম্বর 1965 সকাল 6:12। আপনাদের 8টা ফাইটার সার্গোদা এসে অ্যাটাক করে দেশের দিকে রওনা দিয়েছিল। আমি ওদেরই পিছা করছিলাম। F-104 স্টার টাইকার নিয়ে গেছিলাম। তখন আহুজা বলে, 11টা স্টার স্ট্রাইকারই তো ধ্বংস করে দিয়েছিলাম আমরা, তাই না? কিন্তু আহমেদ জানায় আমাদের কাছে 12টা ছিল। ওদেরকে পিছা করার সময় সামনে থেকে আরো একটা ফাইটার আসছিল এইদিকেই, তো আমাদের রাডার 15 কিলোমিটার হওয়াতে এটাই অ্যাটাক করে 5 সেকেন্ডের মধ্যেই ধ্বংস করে দিই আমি। সে বুঝেই উঠতে পারে না তার সাথে কি হয়ে গেল। সেই ফাইটারটা নিচে পড়ে যায়, কিন্তু হয়রানির খবর এটা যে ওই পাইলটকে আমরা কখনোই খুঁজে পাইনি। এগুলো শুনে আহুজা বলে, আমাদের পিছনে তাহলে আসনি কেন তুমি? তখন আহমেদ জানা, যদি না দ্বিতীয় পাইলট পিছন থেকে আমাকে অ্যাটাক করতো তাহলেই আসতে পারতাম আমি আপনাদের পিছে। এই দ্বিতীয় পাইলট আবার কে ছিল জানতে চায় আহুজা, কিন্তু আহমেদ আর কিছুই বলে না ওর সম্পর্কে। এগুলো শুনে আহুজা বলে, আচ্ছা যদি এখন তোমার দেশকে বলে দিই যে তুমি অ্যাকশনে মিসিং, তাহলে কি হবে জানো? তোমার পরিবার সারা জীবন তোমাকে খুঁজতে থাকবে। কিন্তু আমি এমনটা করব না, কারণ আমরা যে দেশেরই সৈনিক হই না কেন, শুধু আমাদের পতাকাই ভিন্ন, কিন্তু দেশের প্রতি আমাদের ভালোবাসা একই। তো আমার এটাই আশা থাকবে কোনোদিন হয়তোবা তুমিও এটা বুঝতে পারবে। এটা বলেই সেখান থেকে চলে যায় আহুজা। আর আহমেদকে দেখা যায় নিজের মধ্যে কেমন একটা গিল্টি ফিল হচ্ছিল ওর। সেখান থেকে আহুজা সরাসরি চলে আসে ডেভিডের সাথে দেখা করতে। আহমেদের বক্তব্য অনুযায়ী সেদিন ট্যাবির সাথে ফাইট হয়েছিল আহমেদের, তো ট্যাবির কেসটা আবার ওপেন করতে চায় আহুজা, কিন্তু ডেভিড কোনোভাবেই মানে না ওর কথা, আর বলে আহমেদ সব মিথ্যা কথা বলছে, ওর কথার উপর বেস করে আমরা কখনোই এই কাজটা করতে পারি না। এগুলো শুনে একদমই মাথা খারাপ হয়ে যায় আহুজার। তারপর সেদিন মিশনে যাওয়া অন্য সব পাইলটদের সাথে কথা বলে আহুজা, আর এই সিদ্ধান্তে উপনীত হয় যে ওই পাইলটটা ট্যাফি ছিল। তারপরে গীতার সাথে দেখা করতে আসে আহুজা। ট্যাবির কথা শুনে তো আশার আলো দেখতে পায় গীতা। ঠিক তখনই ট্যাবির মেয়ের সাথে দেখা হয়। তখন মেয়েটা বলে, আমিও বাবার মতো পাইলট হতে চাই। এটা শুনে গীতা অনেক রেগে যায়, আর ট্যাবির সম্পর্কে কি কি জানতে পেরেছে এগুলো জানতে চায় আহুজার কাছে।
কিন্তু আহুজা জানায় সে তেমন কিছুই জানতে পারেনি, তবে ওই পাকিস্তানি পাইলটের দ্বারা ট্যাবিকে খোঁজার সম্পূর্ণ চেষ্টা করবে সে, আর যদি কিছু জানতে পারে সাথে সাথেই সে প্রথমে গীতাকেই বলবে। এরপর থেকে আহুজা ওর রিসার্চ শুরু করে দেয়। তারপরে সিনহা স্যারের সাথে দেখা করে ওর থেকে হেল্প চায়। তখন নারায়ণ নামের একজনের কাছে পাঠিয়ে দেয় আহুজাকে। সবকিছু নারায়ণ স্যারকে বললেও কোনো কিছুই করতে রাজি হয় না, কারণ ট্যাবির কোনো প্রকার শক্তপোক্ত প্রমাণ পায়নি। আর 6 বছর হয়ে গেছে, এখন সবকিছু বাদ দিয়ে তোমাকেও মুভ করা উচিত। পরে বাড়িতে এসে অতি দুঃখের সাথে প্রীতকে বলে এসব কাহিনী, আর কালকে আহমেদকে পাকিস্তানে পাঠানো হবে, সেই আমার একমাত্র লিড ছিল। তখন প্রীত বলে কাল যাবে, এখনো তো যায়নি, তো ওর থেকে আর কিছু জানা যায় কিনা দেখো গিয়ে। পরদিন আহমেদ যাওয়ার সময় ওকে আবারও বলে তোমার কাহিনী কিন্তু এখনো শেষ হয়নি, তো যাওয়ার আগে যদি কিছু বলতে চাও তাহলে এখনই সময়। কিন্তু কিছুই বলে না, আহমেদ আর চলে যেতে থাকে। ঠিক তখনই কয়েকজন রিপোর্টার এসে বলে ওয়ার প্রিজনারকে আজ মুক্তি করে দেওয়া হচ্ছে, এ সম্পর্কে আপনার কি কিছু বলার আছে? তখন আহুজা বলে যুদ্ধ শেষ, তো এখন ওকে দেশে পাঠালে সেখানে থাকা ওর পরিবারের খোঁজ শেষ হবে, আর যদি ওকে দেশে না পাঠানো হয় তাহলে ওর পরিবার সারা জীবন খুঁজে যাবে। এটা শুনে আহমেদ নিজের কাছে নিজেকেই দোষী লাগছিল, কারণ সে তো সত্যটা বলেনি। 10 বছর পরের কথা, আহুজার কাছে একটা পার্সেল আসে, সেটার মধ্যে একটা বই আর একটা চিঠি খুঁজে পায়। চিঠিটা পড়ে তারপর বইটা পড়া শুরু করে আহুজা। সন্ধ্যার মধ্যেই বইটা শেষও করে ফেলে। সেখানে গুরুত্বপূর্ণ একটা লিড পায় ট্যাবির সম্পর্কে। তখন আগের কিছু প্রমাণসহ রাষ্ট্রপতি বরাবর একটা চিঠি লেখে আহুজা। কয়েকদিনের মধ্যেই রাষ্ট্রপতির কাছে চলে আসে সেসব প্রমাণসহ বইটা। তখন রাষ্ট্রপতি সবকিছু দেখে আবারও ট্যাবির কেসটা ইনকোয়ারি করতে বলে। সেই কেসটা আসে নারায়ণ স্যারের কাছে। তখন সে ককরোচকে ডেকে এনে তাকে ইনভেস্টিগেট করতে বলে। এটা শুনে ককরোচ আহুজার সাহায্য নিতে চাইলে প্রথমে না করে দেয় নারায়ণ, কিন্তু যেহেতু আহুজাই এই কেসটা নিয়ে সবচেয়ে বেশি রিসার্চ করেছিল, তো শেষমেশ হ্যাঁ করেই দেয় নারায়ণ স্যার। পরদিনই ককরোচ দেখা করতে আসে আহুজার সাথে। তখন আহুজা থেকে সাহায্য চায় আর বলে স্যার, আমি আগে থেকে ট্যাবির ওপর অনেক জেলাস ছিলাম। আমি জানতাম যে সে আমার থেকে অনেক ভালো পাইলট, তবে যখন থেকে ট্যাবি হারিয়ে গেছে স্যার, বিশ্বাস করেন মনে হয় আমি আমার মূল্যবান কিছু একটা হারিয়ে ফেলেছি। তো প্লিজ স্যার চলেন না খুঁজে বের করি। এরপর অনেকগুলো জায়গায় যায় আহুজার প্রমাণ সংগ্রহ করে আনে। তারপর ট্যাবির কেসে শুনানির দিন চলেই আসে। অনেক বড় বড় অফিসাররা উপস্থিত হয় সেখানে। তখন একজন বলে ডেভিড স্যার, স্কাই ফোর্সে অংশ নেওয়া সেই সকল সৈনিকদেরকে কোনো না কোনো পদকের জন্য আপনি রিকমেন্ড করেছিলেন, শুধুমাত্র ট্যাবিকে ছাড়া। এর কি কোনো কারণ রয়েছে আপনার কাছে? তখন বলা শুরু করে ডেভিড। সেদিন ট্যাবিকে বারবার মানা করার পরও সে চলে যায় তার ফাইটার নিয়ে। এমন সৈনিককে সম্মানিত করে আমি আগামীতে আসা পাইলটদেরকে খারাপ বানাতে পারবো না। ও একদমই আনডিসিপ্লিনড একটা সৈনিক ছিল। ও নিজেকে নিয়ে এতটাই ওভার কনফিডেন্স ছিল যে পুরো ম্যাডম্যানের মতো ব্যবহার করেছে সেদিন। এগুলো শুনে নারায়ণ স্যার আহুজাকে বলে তুমি তো এই কেসের ছুতা দিয়ে পুরো ওয়ার্ল্ড ট্যুর করে ফেলেছো। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, কোথায় যাওনি তুমি? তো কিছু কি খুঁজে পেলে? তখন আহুজা বলে এই বইয়ের লেখকের সাথে দেখা করি আমি। জন পিটারসন বলে এই পাইলটের সম্পর্কে আমি আরো অনেক কিছু লিখেছিলাম, বাট পাকিস্তানি সরকারের কথা চিন্তা করে সেগুলো পাবলিশ করিনি আমি। তখন আহুজা বলে প্লিজ স্যার, আপনি কি আমাকে সেগুলো একটু বলতে পারেন? প্রথম বলতে একটু ইতস্তত বোধ করলেও পরে সবকিছু বলে দেয়। তখন সে জানতে পারে আমেরিকান স্টার স্ট্রাইকারকে অজানা একটা পাইলট তার পুরনো ফাইটার দিয়ে হারিয়েছিল। এটা সে তার নিজের স্কিল দিয়েই করেছিল। তো এটা সে কেমনে করলো এটা জানার জন্য আমেরিকান কোম্পানি ইনভেস্টিগেশন শুরু করে দেয়। পরে জানতে পারে স্টার স্ট্রাইকারের মিসাইলকে ডাইভার্ট করা পসিবল। তো এটা শুনে ওরা তাদের স্টার স্ট্রাইকারকে মডিফাইড করে ফেলে, আর ইন্ডিয়ান ওই পুরনো টেকনোলজির প্লেনকে স্টার স্ট্রাইকার কিলার হিসেবে নাম দেয়। সেটা অনেক দেশের কাছে বিক্রিও করে ওরা। এসব কথা শুনে তো জুরি বোর্ডের সবাই হয়রান হয়ে যায়। এত কিছু ঘটে গিয়েছে আর ওরা কিছুই জানে না। তারপর পরে আহুজা সেখানে এসে পৌঁছে যেখানে আহমেদ থাকতো, আর বইটার জন্য ওকে ধন্যবাদও দেয়। তখন আহমেদ বলে তখন যুদ্ধের জন্য আমি সবকিছু সত্য সত্য বলতে পারিনি। সেদিন সকালে আমি যখন ওই 8টা ফাইটারকে তাড়া করছিলাম, তখন সামনে থেকে আরো একটা ফাইটার আসছিল। তো আমি একটা মিসাইল ছুরি। স্টার স্ট্রাইকারের হিট সেন্সার ডিটেকশন একদম 100% অ্যাকুরেট ছিল। তো আমি মনে করি যে সে অবশ্যই খতম হয়ে যাবে। এই জন্য আমি সামনের দিকে আগাতে থাকি বাকি প্লেনগুলোকে ধ্বংস করার জন্য, কিন্তু নিজের স্কিল ব্যবহার করে মিসাইলকে ডাইভার্ট করে বেঁচে যায় সেই প্লেনটা। পরে আবারও আমাকে পেছন থেকে অ্যাটাক করে। সেদিন আমি বলেছিলাম না যে দ্বিতীয় আরেকটা ফাইটারের সামনা করেছিলাম আমি? আসলে দ্বিতীয় আরেকটা না, ওই আগেরটারই সামনা হয়েছিল। যদিও আমার স্টার স্ট্রাইকারের ওই ফাইটারের চেয়ে অনেক উন্নত ছিল, কিন্তু তারপরেও আমি ওকে হারাতে পারিনি। অদম্য ইচ্ছাশক্তি আর স্কিল দিয়ে স্টার স্ট্রাইকারের পাখায় আঘাত করে ট্যাবি। আমি তো বেঁচে যাই, কিন্তু স্টার স্ট্রাইকারটা ধ্বংস হয়ে যায়, আর ট্যাবিও তার প্লেনের সাথেই মারা যায়। যদি ট্যাবি চাইতো তাহলে সে বাঁচতে পারত, কিন্তু যেহেতু স্টার টাইগার আমাদের পেছনে আসছিল, তো সে নিজের জীবন দিয়ে আমাদেরকে বাঁচিয়েছে। এই সেই আহমদের বয়ান। এই ঘটনাটা শুনে সবাই মর্মাহত হয়ে যায়। ট্যাবি যদি সেদিন প্রোটোকল ফলো করতো তবে আমরা কেউই দেশে ফিরতে পারতাম না। এগুলো শুনে ডেভিড বলে আমি তো ট্যাবিকে ভীর চক্রের জন্য রিকমেন্ড করতে পারিনি, কিন্তু আজকে তাকে আমি মহাভীর চক্রের জন্য রিকমেন্ড করছি। এরকম সৈনিক দৈনিক জন্ম নেয় না, কোটিতে একটা জন্ম নেয়।
কিছুদিনের মধ্যেই ট্যাবির বউ গীতাকে ট্যাবির মহাবিজয় চক্র ধরিয়ে দেওয়া হয়। এতদিনে ট্যাবির মেয়েটাও অনেক বড় হয়ে গিয়েছিল। তখন সেই মহাবীর চক্রটা আহুজাকে পরিয়ে দেয় ট্যাবির মেয়ে। তারপর বাড়িতে এসে ট্যাবির দেওয়া সেই ভিনটেজ পানিটা খোলে, কারণ ট্যাবি প্রমাণ করেছে যে হি ইজ বেটার দেন দ্য বেস্ট। আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।